ভারতের শহর আগ্রাতে মোগল এম্পায়ারের এত সুন্দর একটা নিদর্শন এখনও রয়ে গেছে, যেটাকে সবাই তাজমহল নামে চেনে। দূর থেকেই চকচক করা এত সুন্দর একটা নিদর্শন, যেটা কিনা নিজের মধ্যেই অনেক সুন্দর একটা মাহাত্ম্য প্রকাশ করে, সেইটার পেছনেই কিনা রয়েছে অনেক বড় একটা কান্না আর অনেক দুঃখের ইতিহাস। 400 বছর আগে বানানো এই বিল্ডিংটা, যেটা কিনা তখনকার সময়ের সবচেয়ে উঁচু আর সবচেয়ে ব্যয়বহুল বিল্ডিং তো বটেই, বর্তমান সময়েও এটাকে সপ্তম আশ্চর্যের মধ্যে কাউন্ট করা হয়। আর এই বিল্ডিংটা বানাতে 20,000 সিপাহী কাজ করেছিল, তাও শুধুমাত্র 1 বছর বা 2 বছর না, পুরো 22টা বছর। এত সুন্দর একটা বিল্ডিং, যেই বিল্ডিংটার মধ্যে গেলেই সবাই প্রেমে পড়ে যায়, সেই বিল্ডিংটার বর্তমান যেই মূল্য সেটা জানলে আপনি চমকে যাবেন। এই বিল্ডিংটা বানাতে বর্তমান মূল্যে খরচ হয়েছিল প্রায় $1 বিলিয়ন, যেটা কিনা 10,000 কোটি টাকার চেয়েও বেশি। তাছাড়া তখনকার সময়ে মোগল সাম্রাজ্যের যে স্থপতিরা ছিল, তারা এটার মধ্যে এমন এমন কিছু নিদর্শন রেখে গিয়েছিল, যেগুলোর প্রশংসা বর্তমান সময়ের বড় বড় টপ ইঞ্জিনিয়াররা পর্যন্ত করে। অনেকগুলো রহস্য এমনও লুকিয়ে আছে, যেগুলো এখনকার ইঞ্জিনিয়াররা পর্যন্ত বের করতে পারছে না। এই বিল্ডিংটাকে এমন করে বানানো হয়েছে, যখন আপনি মেইন গেটের পেছন থেকে বিল্ডিংটাকে দেখবেন, তখন আপনার মনে হবে যে বিল্ডিংটা হয়তোবা সাইজে অনেক বড়, কিন্তু যখন আপনি ধীরে ধীরে মেইন গেটের দিকে যাওয়া শুরু করবেন, তখন আপনি লক্ষ্য করবেন আস্তে আস্তে বিল্ডিংটা ছোট হয়ে আসছে। আর শুধুমাত্র এইটাই একটা ট্রিক্স না, যেটা মোগল স্থপতিরা ইউজ করেছিল, এমন আরও অনেকগুলো ট্রিক্স ছিল। যেমন এই বিল্ডিংটাকে এই 4টা পিলারের মধ্যে সমানভাবে দাঁড় করানো হয়নি, 2টা পিলারকে একটু পেছনের দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছিল। এটা করা হয়েছিল এই জন্য, কারণ যদি প্রত্যেকটা পিলারকে সমানভাবে পোতা হতো, তাহলে এই বিল্ডিংটা দূর থেকে দেখে মনে হতো এটা পেছন দিকে একটু ঝুঁকে আছে, যেমনটা আপনি এই মসজিদের পিকচারটায় দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এটার 4টা পিলারই একটু বাইরের দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছিল, যদি কখনো কোনো ভূমিকম্প অ্যাটাক করে এই পিলারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে, তাহলে যাতে করে পিলারগুলো সাইডেই পড়ে যায়, এগুলো তাজমহলের উপরে কোনো প্রভাব ফেলতে না পারে। যার মানে আপনি এটা বুঝতেই পারছেন যে এইটা যে বানিয়েছে, সে কোনোভাবেই চাইছিল না যে তাজমহলের উপরে একটা আঁচড় পর্যন্ত লাগুক। কিন্তু এটা কেন? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 400 বছর আগে তাজমহলের মধ্যে এমন এমন কিছু রহস্য ছিল, যেগুলোকে লুকানোর চেষ্টা করা হয়েছিল। আর তাছাড়া এইটাও একটা কোয়েশ্চেনের ব্যাপার যে যখন কংক্রিট বা স্টিলেরই জন্ম হয়নি, তখন কি করে এত বড় একটা বিল্ডিং দাঁড় করানো গেল, আর কিভাবেই বা এইটার উপরের 40 মিটার উঁচু এই ডোমটাকে বানানো হলো? তো চলুন এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলোই খুঁজে বের করার ট্রাই করবো আজকের ভিডিওতে। ভিডিওর সঙ্গেই থাকুন। আসলে এই সমস্ত ব্যাপারটা শুরু হয়েছিল 1605 সালের দিকে, যখন এই পুরো সাম্রাজ্যে মানে পুরো উপমহাদেশটা শাসন করত মোগল সাম্রাজ্য। আর এমনই একটা হাস্যোজ্জ্বল দিনে মোগল সম্রাটের সবচেয়ে ছোট ছেলে শাহাবুদ্দিন মোহাম্মদ খুররামের 15তম বার্থডে ছিল। আর এই বার্থডেটা সেলিব্রেট করার জন্য আগ্রাতে একটা বিশাল বড় পার্টির আয়োজন করা হয়। আর যেহেতু প্রিন্স খুররাম রাজার খুবই ক্লোজ ছিল, মানে তার খুবই প্রিয় পাত্র ছিল, এই জন্য তার প্রত্যেকটা বার্থডেতে হীরা জহরত দিয়ে তাকে মাপা হতো। মানে তার যতটা ওজন হতো, ততটাই হীরা জহরত স্বর্ণ তার নামে লিখে দেয়া হতো। কিন্তু আজকের জন্মদিনটা আগের জন্মদিনের চেয়ে একটু ভিন্ন ছিল, কারণ আজকে রাজা তার সবচেয়ে প্রিয় ছেলেকে তার সবচেয়ে প্রিয় উকিলের মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রিপারেশন নিয়েছিল, যার নাম ছিল মমতাজ মহল। প্রিন্স খুররাম আর মমতাজ মহল যখন একে অন্যকে প্রথমবার দেখতে পেয়েছিল, তখনই তারা দুজন একে অন্যের প্রেমে পড়ে গিয়েছিল। যদিও তখন পর্যন্ত এই ব্যাপারটা কেউই জানতো না যে এই ভালোবাসাটা পৃথিবীতে অমর হয়ে থাকবে। যতদিন পর্যন্ত পৃথিবী বাঁচবে, ততদিন পর্যন্ত তাদের ভালোবাসা বাঁচবে। এরপরে পরবর্তী 10টা বছর প্রিন্স খুররাম বিভিন্ন যুদ্ধে গিয়েছিল, আর প্রত্যেকটা যুদ্ধে সে খুবই সাহসিকতার সাথে ফাইট করেছিল। আর প্রত্যেকটা যুদ্ধই যেহেতু সে উইন করতে পেরেছিল, এই জন্য তার বাবা তার উপরে খুশি হয়ে তাকে উপাধি দেয় শাহজাহান। আর শাহজাহানের মানে হচ্ছে গিয়ে দুনিয়ার বাদশাহ। যদিও শাহজাহানের পুরো 6 জন ওয়াইফ ছিল, তবে এই 6 জনের মধ্যে সে সবচেয়ে বেশি ভালোবাসত মমতাজ মহলকে। আর এই জন্যই তার প্রায় সময় মানে তার বেশি সময়ই কাটত মমতাজ মহলের সাথে। এমন করেই সময় খুবই দ্রুত পার হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই 1621 সালে সুলতানের মৃত্যু হয়ে যায়। আর এই মৃত্যুর জন্য দেশের পরিস্থিতি একটু খারাপ হয়ে গেলেও সুলতান শাহজাহান এই ব্যাপারগুলোকে খুবই ভালো করে কন্ট্রোল করে নেয়। যদিও শাহজাহান অলরেডি দেশের মধ্যে খুবই ফেমাস ছিল, আর সে যোগ্য উত্তরসূরিও ছিল সিংহাসনের, তবে তার বাবার মৃত্যুর পরে সে সিংহাসনে বসতে পুরো 7 বছর সময় নেয়। ফাইনালি 1628 সালে সে সিংহাসনে বসে আর পুরো মোগল সাম্রাজ্যের দায়িত্ব নেয়। আর পুরো দেশবাসীও তাদের নতুন সুলতান পাওয়ার পরে তাকে নিয়ে খুবই হ্যাপি ছিল আর খুবই স্যাটিসফাই ছিল। আর এটা ছিল সেই সময় যখন মোগল সাম্রাজ্য পুরো পিকে ছিল।
মানে তখন ইন্ডিয়া, পাকিস্তান আর এই দিকের সমস্ত জায়গাগুলো তাদের কন্ট্রোলে তো ছিলই, বরং আফগানিস্তানের কিছু জায়গাও তাদের কন্ট্রোলে চলে এসেছিল। প্রত্যেকটা সিদ্ধান্ত যদিও শাহজাহান একাই নিত, তবে তাকে পেছন থেকে মমতাজ মহল একটু পরামর্শ দিত। তবে এই ব্যাপারটা পুরোপুরি টপ সিক্রেট ছিল, কেউ এই ব্যাপারটা জানতই না। কিন্তু তখন পর্যন্ত কেউ এই ব্যাপারটা বুঝতে পারেনি যে এই সুখটা বেশি দিন টিকবে না। কারণ ক্ষমতা গ্রহণের মাত্র 1 বছর পরেই শত্রুরা তাদের দেশের উপরে আক্রমণ করে দেয়, আর শুরু হয়ে যায় আরও একটা ভয়ঙ্কর যুদ্ধ। পুরো 2টা বছর এই যুদ্ধটা চলে, আর এই 2 বছর পরে ফাইনালি সম্রাট শাহজাহান তার সমস্ত শত্রুদের হারিয়ে এই যুদ্ধটা উইন করতে সক্ষম হয়ে যায়। তবে যখনই সে এই যুদ্ধটা সেলিব্রেট করার প্রিপারেশন নিচ্ছিল, তখনই সে আরও একটা দুঃখের সংবাদ শুনতে পারে। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় দুঃখের সংবাদ। সে শুনতে পারে মমতাজ মহল, যে কিনা তার 14 নম্বর বাচ্চাকে জন্ম দেওয়ার ট্রাই করছিল, সে খুবই অসুস্থ হয়ে গিয়েছে, তার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর ফাইনালি 17 জুন 1931 সালে না চাইতেও মমতাজ মহলকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। আর দেখতে দেখতে যুদ্ধ জয়ের খুশিটা পুরো দেশের মধ্যে শোকের আবহাওয়ায় ছড়িয়ে যায়। সম্রাট শাহজাহান তো পুরো ডিপ্রেশনের মধ্যেই চলে যায়, কারণ তার প্রথম প্রেম এবং তার সবচেয়ে প্রিয় ওয়াইফ মমতাজ মহল এখন তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এমনটা বলা হয় যে এই ডিপ্রেশনের জন্য সম্রাট শাহজাহান নিজেকে পুরো ঘরবন্দি করে নিয়েছিল। সে পরবর্তী 8 দিন না কিছু খেয়েছিল, পরবর্তী 2 বছর সে কোনো রাজ্যর কার্যক্রমের মধ্যেও ছিল না, আর তাছাড়া 2 মাস সে কোনো পারফিউমেরও ইউজ করেনি। মৃত্যুর আগে মমতাজ মহল একটা শেষ ইচ্ছা করে গিয়েছিল যে মৃত্যুর পরে তার কবরটা দেখতে যেন অনেকটা সুন্দর হয়, মানে তার কবরটা যেন আকর্ষণীয় করে বানানো হয়। আর এই কাজটা করার জন্য সম্রাট শাহজাহান তার পুরোটা জীবন আর তার সমস্ত সম্পত্তি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। এই জন্য মমতাজ মহলের মৃত্যুর মাত্র 6 মাস পরে, মানে 1732 সালেই তাজমহল বানানোর কাজ শুরু করে দেওয়া হয়েছিল। পুরো দেশ থেকে খুঁজে খুঁজে 20,000 শ্রমিক এক জায়গায় করা হয়েছিল, যাদের কাজ ছিল মাটি কাটা, পাথর কাটা এবং এই সমস্ত কাজগুলোকে সমন্বয় করা। দেশের মধ্যে যত লস্কর ছিল তাদের সবাইকে ডেকে আগ্রাতে নিয়ে আসা হয়েছিল। এটার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল মমতাজ বেগমের যেই কবরটা, সেটা যমুনা নদীর একেবারে পার্শ্ববর্তীতে। এই জন্য একটা ভয়ঙ্কর নদীর পাড়ে তাজমহলের মতো একটা জিনিস বানানো খুবই রিস্কি একটা কাজ, কারণ যেই কোনো সময় নদী এটাকে ভেঙে ফেলতে পারে। তাছাড়া নদীর পাড়ের জমিনগুলো একটু নরম হয়, এই জন্য যদি সেখানে গর্ত করার কাজ করা হয় তাহলে হয়তোবা নদীর স্রোত এসে তাজমহলের ফাউন্ডেশনটাও নষ্ট করে দিতে পারে, যেটার জন্য তাজমহল উপরে পর্যন্ত যেতে পারে। তখনকার সময়ের মোগল ইঞ্জিনিয়াররা এই সমস্যাটার সমাধান করার জন্য তারা নদীর আশেপাশে অনেকগুলো গর্ত করা শুরু করে দেয়। আর এই গর্তগুলো শ্রমিকদেরকে দিয়ে ততক্ষণ পর্যন্ত খোঁড়ানো হয় যতক্ষণ পর্যন্ত সেটা দিয়ে পানি চলে না আসে। আর এরপরে এই গর্তগুলোকে পাথর দিয়ে ভরে দেওয়া হয়, আর এরপরে উপর দিয়ে একটা ফিনিশিং দিয়ে দেওয়া হয়। আর এই ভয়ঙ্কর কাজটা করার জন্য মোগল ইঞ্জিনিয়াররা শ্রমিকদের পাশাপাশি বিশাল বড় বড় হাতিদেরকেও ব্যবহার করেছিল। মোগল ইঞ্জিনিয়ারদের এই ট্রিক্সটা কাজ করে ফেলেছিল। এই জন্য নরম মাটি হওয়া সত্ত্বেও তারা নদীর পাড়েও একটা শক্তপোক্ত ফাউন্ডেশন দাঁড় করিয়ে ফেলে। কিন্তু এখন দরকার একটা ডিজাইনের, এমন একটা ডিজাইন যেটা আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেনি, এমন একটা ডিজাইন যেটা সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। তাজমহলের ডিজাইনের জন্য সম্রাট শাহজাহান তার বাপ, দাদা এবং তার চাচার কবরের থেকে আইডিয়া নিয়েছিল। আসলে তাদের কবরগুলোকে স্মরণীয় করার জন্য যেই সমস্ত বিল্ডিং বানানো হয়েছিল সেগুলো থেকেই সে আইডিয়া নিয়েছিল। যেমন তার বাবার থেকে সে নিয়েছিল পিলারগুলো, তার দাদার থেকে নিয়েছিল কোর ফাউন্ডেশনটা, আর তার চাচার থেকে নিয়েছিল সেই ডোমটা। আর যখন এই ডিজাইনগুলোকে একসাথে কম্বাইন করা হয়েছে তখন খুবই আশ্চর্য আর খুবই সুন্দর একটা ডিজাইন বেরিয়ে এসেছে, যেটা আজকের আগে কেউ কোনোদিন দেখেনি। আর এরপর এই ডিজাইনটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শুধুমাত্র লাখ লাখ না, কোটি কোটি ইট নিয়ে আসা হয়েছিল। আর তাছাড়া টাকা খরচ করা হচ্ছিল পানির মতো। যতই দিন আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল ততই রাজকোষাগার খুবই দ্রুত গতিতে খালি হয়ে যাচ্ছিল। তবে এগুলোতে শাহজাহান একেবারেই কেয়ার করছিল না, তার যেই কোনো মূল্যে এটাকে দাঁড় করাতেই হবে। এমনটাও বলা হয় যে তাজমহল বানাতে এত এত শ্রমিকের ইউজ করা হয়েছিল যে আশেপাশের যত গ্রাম অঞ্চল ছিল তাদের সেখানে খাবার দাবারের অভাব চলে এসেছিল। কারণ এত এত মানুষ হঠাৎ করেই যখন একটা শহরে চলে আসে তখন সেখানের স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন রকমের ঝামেলায় ফেস করতে হয়। 20,000 সৈন্যের খাবারের ব্যবস্থার জন্য সম্রাট শাহজাহান আশেপাশের যতগুলো গ্রাম ছিল, যতগুলো প্রদেশ ছিল, সব জায়গা থেকে খাবার ইম্পোর্ট করা শুরু করেছিল। আর এরপরে অনেকগুলো বছরের চেষ্টার পরে ফাইনালি তাজমহলের স্ট্রাকচার তারা দাঁড় করিয়ে ফেলে। তবে এখনও বাকি ছিল এটাকে খুবই সূক্ষ্মভাবে সাজানোর। আর এটা সাজানোর জন্য যেই পাথরগুলো আনা হয়েছিল সেগুলো আনা হয়েছিল আগ্রা থেকে 400 কিলোমিটার দূর থেকে। কারণ সেখানের যেই পাথর সেগুলো আজ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে ফ্রেশ পাথর।
শাহজাহান তাজমহল রেডি করার জন্য তখনকার সময় সমস্ত সাদা পাথরগুলো কিনে নিয়েছিল। মানে যতদিন পর্যন্ত তাজমহল কমপ্লিট না হবে আর এটার ডিমান্ড শেষ হয়ে না যাবে, ততদিন পর্যন্ত সাদা পাথর আর কেউ কিনতে পারবে না। আর এরপরে কয়েক হাজার হাতের মাধ্যমে কয়েক লাখ টন সাদা পাথর রাজস্থান থেকে আগ্রাতে নিয়ে আসা হয়। তাজমহলের উপরের এই ডোমটা সাইজে এতটাই বেশি বড়, যেটা শুধুমাত্র যারা চোখে দেখতে পেয়েছে তারাই অনুমান করতে পারবে। এখনকার সময় এরকম একটা ডোম নর্মালি স্টিলের উপরে খুব সহজেই বানানো যায়, তবে আজ থেকে 400 বছর আগে 40 মিটার উঁচুতে এত বড় একটা ডোম বানানো, তাও শুধুমাত্র পাথরের সাহায্যে, এটা এখনকার সময়েও ভাবা যায় না। এই ডোমটাকে বানানোর জন্য মোগল ইঞ্জিনিয়াররা যে স্ট্রেসটা ক্যালকুলেট করেছিল, সেইটার প্রশংসা বর্তমান সময়ের বড় বড় ইঞ্জিনিয়াররা পর্যন্ত করে থাকে, কারণ এখনকার সময়েও এত সূক্ষ্ম ক্যালকুলেশন তারা করতে পারে না। আর ফাইনালি তাজমহলের ফিনিশিংয়ের জন্য এটাকে পিট্রা ডোরা বা পাশ্চিন কারির মাধ্যমে করার কথা ছিল। আসলে পিট্রা ডোরা হচ্ছে গিয়ে এমন এক ধরনের টেকনিক যেটার মধ্যে মার্বেলকে কেটে সেটার মধ্যে খুবই মূল্যবান পাথর ঢুকিয়ে একটা ডিজাইন করা হয়। মার্বেলগুলোকে এত সূক্ষ্মভাবে কাটা হয় যাতে করে সেই দামি পাথরগুলোর কোনো ক্ষতি না হয়, আর খুবই সুন্দর ওয়েতে সেগুলো খাপও খেয়ে যায়। আর পরবর্তীতে যাতে সেগুলো খুলে না আসে, এই জন্য সেগুলোকে গ্লু দিয়ে লাগিয়ে দেওয়া হতো। আর তাছাড়া তাজমহলে যে গ্লুটা ইউজ করা হতো সেগুলো নর্মাল কোনো গ্লু ছিল না। এতগুলো বছর পরে বর্তমানের সায়েন্টিস্টরা রিসার্চ করে এই জিনিসটা বের করেছে যে তাজমহলের যেই গ্লুগুলো ইউজ করা হতো সেগুলো বানানো হয়েছিল চৌপড়ি, লেমন জুস এবং পাউডারের মাধ্যমে। আর বর্তমানে যখনই তাজমহলের রেনোভেশন করা হয় তখন এই সেম গ্লুটাই আবারও ইউজ করা হয় যাতে করে তেমন কোনো ক্ষতি না হয়ে যায়। আর তাছাড়া তাজমহলের সবচেয়ে আশ্চর্য করা ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে তাজমহল প্রত্যেকটা দিন তার 4 বার রং পরিবর্তন করে। যখন সূর্য ওঠে তখন এটা একটা ব্ল্যাক শেড দেয়, আর যখন সূর্য কিছুটা উপরে উঠে যায় তখন এটা কিছুটা লাইট ইয়েলো এবং পিঙ্ক শেড দেয়, আর যখন সূর্য একেবারে মাথার উপরে চলে যায়, মানে পুরোপুরি দুপুর হয়ে যায়, তখন তাজমহল সবচেয়ে বেশি সুন্দর হয়ে যায়। তখন মনে হয় যে নীল আকাশের মধ্যে কোনো একটা হীরার টুকরা ঘুরছে, মানে পুরোপুরি সাদা হয়ে যায়। আর যখন সূর্য অস্ত যাওয়া শুরু করে তখন এটা পুরোপুরি গোল্ডেন কালারের হয়ে যায়। আর ফাইনালি পুরো 22 বছর পরে 1654 সালে তাজমহলের কাজ পুরোপুরি শেষ করা হয়। সম্রাট শাহজাহান তার ওয়াইফের স্মৃতিতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জিনিসটা বানাতে সফল হয়ে যায়। সম্রাট শাহজাহান এই তাজমহলের নামটাও তার ওয়াইফের নামকরণের মাধ্যমেই করেছিল। আসলে তার ওয়াইফের নাম ছিল মমতাজ মাহাল, আর সেখান থেকে এটার নাম করে দেওয়া হয় তাজমহল। তার ওয়াইফের প্রত্যেকটা মৃত্যুবার্ষিকীতে সম্রাট শাহজাহান যমুনা নদীর মাধ্যমে তাজমহলে যেত আর সেখানে গিয়ে তার ওয়াইফকে স্মরণ করত। আর তাজমহলের পাশের যেই বিল্ডিংটা বানানো হয়েছিল সেটা বানানো হয়েছিল শুধুমাত্র শাহী গোত্রগুলোর জন্য, যারা সেখানে গিয়ে বিশ্রাম করত। এই বিল্ডিংটার দেয়ালের মধ্যেও এত সুন্দর সুন্দর কিছু নকশা করা হয়েছিল যেগুলো তখনকার সময়ের মানুষের কাছে ছিল অবিশ্বাস্য। যদিও সম্রাট শাহজাহান পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জিনিসটা বানাতে সফল হয়ে গিয়েছিল, কিন্তু এই বিখ্যাত জিনিসটাই তাদের পতনেরও সূত্রপাত করে দিয়েছিল। কারণ মাত্র 4 বছর পরে 1658 সালে সম্রাট শাহজাহান আর মমতাজ মহলের ছেলেই সম্রাট শাহজাহানকে ক্ষমতাচ্যুত করে নিজেই সিংহাসনে বসে পড়ে। সম্রাট শাহজাহান, যে কিনা বিগত 30টা বছর যাবৎ এই পুরো সাম্রাজ্য শাসন করেছে, তার নিজের ছেলেই তাকে আগ্রা পোর্টে বন্দি করে দেয়। তবে তাকে একটা ফ্যাসিলিটি দেয়া হয়েছিল, এইটা যে তাকে যেই রুমের মধ্যে বন্দি করা হয়েছিল সেই রুমের জানলা দিয়ে সে তাজমহলটাকে দেখতে পেত। আর পুরো 8 বছর কয়েদি অবস্থায় থাকার পরে ফাইনালি 74 বছর বয়সে সম্রাট শাহজাহানও জেলবন্দি অবস্থায় মারা যায়। কারণ হয়তোবা তার সময়টা চলে এসেছিল তার সবচেয়ে প্রিয় ওয়াইফের সাথে মিট করার। আর এই জন্য পরবর্তীতে তার ছেলেরা তাকে তার ওয়াইফের পাশেই, মানে তাজমহলের মধ্যেই কবর দিয়ে দেয়। আর এমন করেই সৃষ্টি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভালোবাসার ইতিহাস, যেটাকে কিনা এখন পর্যন্ত মানুষ স্মরণ করে। হয়তোবা পৃথিবী যতদিন থাকবে ততদিনই মানুষ এটাকে স্মরণ করবে।